আসসালামু আলাইকুম। সবাইকে সাব্বির ক্যাম্পাসে স্বাগতম। আজকে আমরা টেলর ধারার বিবৃতি ও প্রমাণ দেখব। আচ্ছা, ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখলে ইনশাল্লাহ পারবে। অনেক সহজ নিয়মে এটা করানো হয়েছে। এ কেন্দ্র বিশিষ্ট সি বৃত্তের অভ্যন্তরে জেড এর সকল মানের জন্য এফ অফ জেড ফাংশনটি বিশ্লেষিক হবে। তাহলে কি, সি বৃত্তের কেন্দ্র হচ্ছে এ, ঠিক আছে, এর মাঝখানে একটা জেড বিন্দু আছে। তাহলে জেড এর সকল মানের জন্য এফ অফ জেড ফাংশনটি বিশ্লেষিক হবে। ফাংশনটি বিশ্লেষিক মানে কি? ফাংশনটি বিশ্লেষিক মানে যে ফাংশনটি কসির সূত্রকে মেনে চলবে, এটাই বোঝায়। কসির সূত্র আমরা আগের পর্বে দেখে এসেছি, প্রমাণ ওখানে আরো শিখেছি। তাহলে এখানে কি হবে? তবে টেলরের ধারাটি কি? এফ অফ জেড ইকুয়াল এফ অফ এ প্লাস জেড মাইনাস এফ অফ এ প্রাইম। এ প্রাইম মানে বোঝায় এই ফাংশনটিকে একবার ডেরিভেটিভ করা হয়েছে, প্লাস জেড মাইনাস এ হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল এফ অফ এ ডাবল প্রাইম প্লাস ডট 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 জেড মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এন ফ্যাক্টোরিয়াল এফ অফ এ প্রাইম এফ অফ এ এন 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 মানে এটাকে এন বার ডেরিভেটিভ করা হয়েছে। এটা এখন মনে রাখা দরকার নেই, এটাই আমরা প্রমাণ করব। তখন এটা লিখে দেবে, এখানে ফাঁকা রাখবে, তারপরে এসে এটা এখানে লিখে দেবে, তাহলে হয়ে যাবে। প্রমাণ মনে করি কি, জেড হলো সি এর অভ্যন্তরে যে কোনো বিন্দু। তাহলে জেড কি? এই সি এর অভ্যন্তরে যে কোনো একটা বিন্দু। সি এর ভেতরে এফ অফ জেড হলো কি? সি এর ভেতরে বিশ্লেষিক ফাংশন। তাহলে এফ অফ জেডটা কি? এফ অফ জেড হচ্ছে বিশ্লেষিক ফাংশন। সি এর ভেতরে এ কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত। তাহলে সি এর ভেতরে কি? এ কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত আছে। বৃত্ত C1 আঁকি। এই কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত C1 আঁকি। যেন জেড বৃত্তটি সি এর ভেতরে অবস্থিত। যেন কি হবে? এই C1 এর ভেতরে জেড বিন্দুটি অবস্থান করে। সি এর ওপর ডাব্লিউ একটি বিন্দু নিই। তাহলে এই সি এর ওপর কি? এই যে এটার ওপরে একটা ডাব্লিউ বিন্দু নিলাম, ঠিক আছে? আচ্ছা, আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ। মনোযোগ সহকারে দেখো, ইনশাল্লাহ পারবে। তাহলে 1 ডিভাইডেড বাই ডাব্লিউ মাইনাস জেড। এখন এটা এখানে কেন নিলাম? কারণ এই প্রমাণটা আমরা আসলে কসি সূত্র দিয়েই করব। আর কসি সূত্র নিয়ে আসতে হলে আমাদের এটা ধরেই এগোতে হবে, তবে আমরা কসি সূত্রটা পাবো। তাহলে 1 ডিভাইডেড বাই, এখন আমাদের এটার মধ্যে এ কে কানেক্ট করতে হবে। এ কে কানেক্ট করতে হলে এটাকে এভাবে লিখতে পারি, এটাকে আবার মডিফাই করে এটাই লেখা যায়। সাপোজ এমন দেখো, এটা যদি এমন হতো, এখানে কেমন ছিল? ডাব্লিউ মাইনাস এ মাইনাস জেড মাইনাস এ। এটাকে ভেঙে কিভাবে লিখতে পারি? ডাব্লিউ মাইনাস এ মাইনাস জেড প্লাস এ। এ কেটে গিয়ে কি থাকবে? ডাব্লিউ মাইনাস জেড। এটাই আবার ফিরে আসে। তাহলে এটাকে এভাবে লিখতে হবে। এখন এখানে কি করতে হবে? এখানে ডাব্লিউ মাইনাস এ কমন নিতে হবে। কমন নিলে কি হবে? কমন নেওয়া মানে ভাগ, এটাকে ভাগ 1 থাকবে এখানে। এই মাইনাস মাইনাস জেড এ ডিভাইডেড বাই ডাব্লিউ মাইনাস এ। এটা এভাবে লিখে দিলাম। এখন এটা 1 ডিভাইডেড বাই ডাব্লিউ মাইনাস এ, এটাকে উপরে নিয়ে যাব। নিচ থেকে উপরে নিয়ে গেলে কি ইনভার্স হয়ে যাবে? 1 মাইনাস জেড মাইনাস এ ডিভাইডেড বাই ডাব্লিউ মাইনাস এ ইনভার্স 1। এখন এখানে এটাকে ফলো করে দেখো তো, এটা কি? 1 মাইনাস এটাকে এক্স ধরো। তাহলে 1 মাইনাস এক্স ইনভার্স 1। এটা দ্বিপদী বিস্তৃতির সূত্র না? 1 প্লাস এক্স দ্বিপদী বিস্তৃতির সূত্র তো এটা আমরা জানি, শিখে এসেছি। 1 প্লাস এক্স স্কোয়ার ডট ডট এক্স টু দি পাওয়ার এন। তাহলে এটাই আমরা এখানে ইউজ করব। 1 ডিভাইডেড বাই ডাব্লিউ মাইনাস এক্স যেমন আছে তেমন রেখে দিলাম। এটা 1 প্লাস, এটা তো এক্স, এটা এক্স লিখলাম, প্লাস এক্স স্কোয়ার। তাহলে এটা এক্স এর পর স্কোয়ার লিখলাম, ডট ডট এক্স টু দি পাওয়ার এন। এটা এক্স টু দি পাওয়ার এন ডট 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 মানে এটা বোঝায় অসীম পর্যন্ত বিস্তৃত। এখন এটা গুণ অবস্থায় আছে, গুণ করে দিলাম, এটার সাথে এটা গুণ করে এটা পাই, প্লাস
এটা দিয়ে গুণ করলে কি হবে, জেড মাইনাস এ উপরে থেকে যাবে, নিচে নিচে গুণ করলে কি হবে, স্কোয়ার হবে। এখানেও সেম, স্কোয়ার এখানে থাকবে, এটা দিয়ে এটাকে গুণ করলে কি হবে, কিউব হবে, কারণ গুণ করলে পাওয়ার যোগ হয়, দুইটা একটা তিনটা, ডট ডট এক্স মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই সরি জেড মাইনাস এ জেড মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই ডাব্লিউ মাইনাস এ টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। এটাকে ডট ডট এটা ডট 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 দিয়ে এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম। ঠিক আছে, এখন আমরা কি লিখব, এখন আমরা লিখব এটা লিখব। আচ্ছা, এটা কেন লিখলাম, এটার জন্য বুঝতে হবে, দেখো এটার জন্য ধারা বুঝতে হবে। আমরা কি এই ধারা লিখতে পারি, হাফ প্লাস স্কোয়ার ডট 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 অসীম পর্যন্ত আছে এটা। আরেকটা ধারা লিখতে পারি 2 4 6 8 ডট ডট ডট, এখানে দুইটা ধারা। আচ্ছা দেখো তো, এটা মানে হাফ মানে কত, 0.5, এটা কত 0.25, এটা হলো কথা 0.125, এমন কিছু একটা। তাহলে এটার মান কি আস্তে আস্তে কমছে না, আস্তে আস্তে তো কমছে, কমতে কমতে কি একটা পর্যায়ে শূন্য হবে না, অবশ্যই শূন্য হবে। কিন্তু এই ধারাটা কি শূন্য হওয়া সম্ভব কোথাও, 2 4 6 8, এটা তো আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, তাহলে এটা শূন্য হবে না। তাহলে যে অসীম ধারাটি এক সময় শূন্যতে পৌঁছাবে সেটা হচ্ছে অভিসারী ধারা, গাণিতিক পদার্থবিজ্ঞানের ভাষায় অভিসারী ধারা। ঠিক আছে, আর যেটা শূন্য হবে না সেটা হচ্ছে অপসারী ধারা, অপসারী ধারা। ঠিক আছে, আচ্ছা এটা আবার অসীম গুণোত্তর ধারা। অসীম গুণোত্তর ধারায় কি, আমরা এই ধারাটিতে কি পেয়েছিলাম, অসীমতক সমষ্টি, যদি মডুলাস অফ আর এর মান 1 এর থেকে ছোট হয় তাহলে অসীমতক সমষ্টি মানে টোটাল ধারাটার যোগফল বের করতে পারবো। ঠিক আছে, এখানেও আমাদের সেই কাজটাই করতে হবে। আচ্ছা তার আগে বলে নিই, অভিসারী মানে কি, অভিসারী মানে একটা বিন্দুতে মিলিত হওয়া। আমরা শিখে এসেছি না, লেন্স, উত্তল লেন্সে কি করতো, একটা বিন্দু থেকে কি মিলিত হতো না, সে নাম অনুসারে এটাতে নাম এসেছে অভিসারী। আর অপসারী মানে কি, এটা তো শূন্য সম্ভব না, আস্তে আস্তে অসীমের দিকে এভাবে বিস্তৃত হতে থাকবে। তাহলে লেন্সে কি শিখেছিলাম, অবতল লেন্সের কি এটা দূরে চলে যায়, তো এই জন্য অভিসারী, অপসারী, এটা জন্য এটাকে অপসারী বলা হয়, এটাকে অভিসারী বলা হয়। আচ্ছা আমরা এখন মূল কথায় ফিরে আসি, যে অসীম গুণোত্তর ধারায় কি শিখেছিলাম, যদি আর এর মান 1 এর থেকে ছোট হয় তবে সেটা কি ছিল, অসীমতক সমষ্টি, মানে ধারাটার যোগফল ছিল। এখানেও আমাদের সেই কাজ করতে হবে। এখন আর মানে কি, আর মানে হচ্ছে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। তাহলে এটাতে সাপোজ করে দেখি, দ্বিতীয় পদ 1/2 স্কোয়ার ভাগ হাফ, মানে কত হবে 1/2 স্কোয়ার, এটা উপরে উল্টে গিয়ে কি হবে 2/1, তার মানে একটা 2 থাকবে, এটা কত হবে, হাফ হবে, হাফ, সেটা কি 1 এর থেকে ছোট, তার মানে এটা কি অসীমতক সমষ্টি থাকতো। ঠিক আছে, আচ্ছা এখন আমাদের এটাতে আসতে হবে, এই ধারাতে। তাহলে এই ধারাতে কি অসীমতক সমষ্টি থাকবে, মানে টোটাল ধারাটাকে যোগ করা যাবে, সেটা আমাদের দেখতে হবে। এটা আমরা বুঝতে পারতেছি যে এটা কি অসীম, অসীম ধারা। এখন দেখতে হবে যদি আর এর মানটা 1 এর থেকে ছোট হয় তাহলে এই টোটাল ধারাটা কি যোগ করা যাবে। আর আমাদের গণিতের ফিজিক্সের ভাষায় যোগ করা মানে কি, সমাকলন করতে হবে। তাহলে এটা আমাদের দেখতে হবে আর এর মানটা 1 এর থেকে ছোট হয় নাকি, যদি হয় তাহলে এটাকে কি করতে পারবো, আমরা সমাকলন করতে পারবো। আচ্ছা আর এর মান বের করতে গেলে কি লাগবে, এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, আর হচ্ছে সাধারণ অনুপাত না, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি না, দ্বিতীয় পদ এখানে কে ছিল, জেড মাইনাস এ ডিভাইডেড বাই ডাব্লিউ মাইনাস এ হোল স্কোয়ার ভাগ প্রথম পদ কত 1 মাইনাস ডাব্লিউ মাইনাস এ, এটা। তাহলে এটা করলে কি হবে,
এটা নিচে থেকে উপরে উঠে গিয়ে কি হবে, ডাব্লিউ মাইনাস এ, এটা হয়ে যাবে। তাহলে এটা কাটাকাটি করে কি থাকবে, ডাব্লিউ মাইনাস এ। তাহলে দিন শেষে কি থাকলো, জেড মাইনাস এ ডিভাইডেড বাই ডাব্লিউ মাইনাস এ। আচ্ছা, এটা তাহলে এটা আমরা কি করে বুঝবো যেটা ওয়ানের থেকে ছোট না বড়, এটা আমাদের মূল কথা। এটা কি করে বুঝবো যে ওয়ানের থেকে ছোট কি বড়, এটা যদি আমরা বুঝে ফেলতে পারি তবে আমরা ধারাটিকে সলভ করতে পারবো। এখন এখানে আমরা ফিরে আসি। এটা এখন এটা মডুলাসের মধ্যে লিখতে হবে, কারণ এটা দূরত্ব বোঝায়। দূরত্ব বোঝায় কেন, কারণ ডাব্লিউ মাইনাস এ আর টোটালটা থেকে যে ডাব্লিউ মাইনাস এ আর জেড মাইনাস এ এটা বোঝায়। ঠিক আছে, দূরত্ব বোঝায়, এটা মডুলাসের মধ্যে লিখতে হবে। তাহলে জেড মাইনাস এ মডুলাস লেস দেন ডাব্লিউ মাইনাস এ, এটা কি বোঝাচ্ছে, ডাব্লিউ মাইনাস এটা বড় এটার থেকে। কেন বড়, কারণ এটা তো আমরা বুঝতেই পারছি, ডাব্লিউ এর দূরত্বটা বড়, এটার জন্য অবশ্যই বড়, এটা বড় বুঝলাম। ঠিক আছে, তাহলে জেড মাইনাস এ এটা গুণ আছে পাশে ভাগ করে দিলাম, এটা কিছু থাকবে না মানে 1 থাকবে। তার মানে এটা কিন্তু আমরা বুঝে গেলাম এটার মান কি 1 এর থেকে ছোট। তার মানে এটা কি, যেহেতু 1 এর থেকে ছোট আর 1 এর থেকে ছোট হলে সেটা কি ধারা, অভিসারী ধারা। আমরা এখানে শিখে আসলাম 1 এর থেকে ছোট হলে সেটা কি হবে, এটা অভিসারী ধারা হবে। গাণিতিক পদার্থবিজ্ঞানের ভাষায় এটা কি, অভিসারী ধারা। ঠিক আছে, আচ্ছা। আর অভিসারী ধারা হলে কি হবে, ধারাটি সমাকলনযোগ্য হবে, মানে ধারাটিকে কি সমাকলন করা যাবে, টোটাল ধারাটাকে যোগ করা যাবে। ঠিক আছে, আচ্ছা। আর সমাকলন করতে পারলে আমাদের টেলরের সূত্র প্রমাণ হয়ে গেছে। ঠিক আছে, এখন 1 নংকে এফ অফ ডাব্লিউ দ্বারা গুণ করি। আমাদের কেন এখানে এফ অফ ডাব্লিউ দ্বারা গুণ করতে হবে, কারণ আমাদের টেলরের সূত্রের ফরম্যাটে নিয়ে আসতে, কোসির সূত্রের ফরম্যাটে নিয়ে আসতে হবে। এটা কিন্তু কোসির সূত্রের ফরম্যাট, তাহলে এফ অফ ডাব্লিউ নিয়ে আসতে হবে আমাদের কোসির সূত্র আনার জন্য। আগেও বললাম কোসির সূত্রের সাহায্যে এটা প্রমাণ করব। এটা সামনে দেখলে বুঝতে পারবে কেন এফ অফ ডাব্লিউ নিয়ে আসছে। তাহলে 1 নং সমীকরণকে জাস্ট এফ অফ ডাব্লিউ দ্বারা গুণ করে দিলাম। ঠিক আছে, তাহলে এখানে 1 নং সমীকরণ পেয়েছিলাম, জাস্ট প্রতিটা জায়গায় এফ অফ ডাব্লিউ কে গুণ করে দেব। এটাকে সামনে রেখে এফ অফ ডাব্লিউ এখানে লিখে দেব, সাজিয়ে লিখলাম, এফ অফ ডাব্লিউ গুণ করে দিলাম এখানে। তাহলে এফ অফ ডাব্লিউ গুণ করে এটা পেলাম। এখন এটাকে এফ অফ ডাব্লিউটা প্রতিটা গুণ করে দিলাম। ঠিক আছে, এখন একে C1 বদ্ধ রেখার উপরে ডাব্লিউ এর সাপেক্ষে সমাকলন করে। আচ্ছা, এখন কি করতে হবে, এই যে C1 কে কি করতে হবে, ডাব্লিউ সাপেক্ষে সমাকলন করতে হবে। তাহলে ডাব্লিউ সাপেক্ষে সমাকলন যদি করে ফেলি তাহলে আমাদের টেলরের সূত্র কি প্রমাণ করতে পারবো। ঠিক আছে, আচ্ছা। তাহলে এটাকে আমাদের কি করতে হবে, এখন সমাকলন করতে হবে। তাহলে উপরে যে সূত্র ছিল সেটাকে কি করতে হবে, ক্লোজ ইন্টিগ্রাল। কেন, কারণ এটা বদ্ধ ছিল, এটা কি বদ্ধ না, বদ্ধ এই জন্য ক্লোজ ইন্টিগ্রাল। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কি করতে হবে, ক্লোজ ইন্টিগ্রাল C1 এফ অফ ডাব্লিউ মাইনাস জেড। ইন্টিগ্রেশন করলে কি দিতে হবে, ডাব্লিউ সাপেক্ষে অন্তকলন করতেছি, তাহলে ডিডাব্লিউ লিখতে হবে, ইকুয়াল। এখন এটা কিভাবে লিখতে হবে, ক্লোজ ইন্টিগ্রাল এফ অফ ডাব্লিউ মাইনাস এ ইন্টু ডিডাব্লিউ প্লাস, এটা ধ্রুবক কনস্ট্যান্ট মান, এজন্য এটাকে সামনে নিয়ে আসলাম, নিয়ে এসে ক্লোজার ইন্টিগ্রাল এফ অফ ডাব্লিউ ডিভাইডেড বাই ডাব্লিউ মাইনাস এ হোল স্কয়ার ডিডাব্লিউ প্লাস, এখন এটাকে সামনে নিয়ে আসলাম, ক্লোজার ইন্টিগ্রাল এফ অফ ডাব্লিউ ডিভাইডেড বাই ডাব্লিউ মাইনাস এ কিউব ডিডাব্লিউ ডট
এইটা লিখলাম, এটা সামনে নিয়ে আসলাম, ক্লোজার ইন্টিগ্রাল এফ অফ ডাব্লিউ ডিভাইডেড বাই ডাব্লিউ মাইনাস এ টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডি ডাব্লিউ, এটা করলাম। তাহলে এটা আমাদের এখন কী করতে হবে? সমাকলন করতে হবে। আচ্ছা, এখন কোসির সমাকলন সূত্র হতে পাই। আমরা এখন কোসির সূত্র শিখে এসেছি আগে, তাহলে এইটাই সেই কোসির সূত্র, সমাকলন সূত্র। এফ অফ এ ইকুয়াল 1 ডিভাইডেড বাই 2 পাই আই ক্লোজার ইন্টিগ্রাল এফ অফ ডাব্লিউ ডিভাইডেড বাই ডাব্লিউ মাইনাস এ ডি ডাব্লিউ। আচ্ছা, আমাদের এখানকার এই মানটা লাগবে না, ক্লোজার ইন্টিগ্রাল এফ অফ ডাব্লিউ ডিভাইডেড বাই ডাব্লিউ মাইনাস জেড ডি ডাব্লিউ, এই মানটা লাগবে। তাহলে এইখানে এই মানটা কোথায় আছে কোসির সূত্রে? এইখানে আছে, এতটুকু। তাহলে এই মানটা আমাদের বের করতে হবে। এই মানটা বের করে যদি ওই সূত্রে বসিয়ে দিই তাহলে আমাদের কাজ শেষ। এই জন্য আমরা এফ অফ ডাব্লিউ গুণ করেছিলাম এবং 1 ডিভাইডেড বাই ডাব্লিউ মাইনাস এ বা জেড নিয়েছিলাম, এই জন্যেই কিন্তু। আচ্ছা, তাহলে এখন কি করতে হবে? এটা যেহেতু আমরা নিতে চাই, তাহলে এটা এই পাশে রাখলাম, এটা গুণ ছিল, এটা ভাগ ছিল, এ পাশে কি গুণ হয়ে যাবে, 2 পাই এ এফ অফ এ। আচ্ছা, এটার এনতম কোসির কি এনতম অন্তরীকরণের জন্য কোসির সমাকলন সূত্র আছে। আবার দুইটা সূত্র, তোমাদের এই দুইটা সূত্র মুখস্থ রাখতে হবে। আমাদের ফিজিক্সে বেশ কয়েকটা সূত্র মুখস্থ রাখতে হবে। তাহলে এখানে কি 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 পেলাম? এই সূত্র কিন্তু এটাকে তো মডিফাই করে এটা নিয়ে আসলাম। তাহলে এটার এখানে না লিখে এটাই জাস্ট এখানে লিখলাম। আমাদের জাস্ট দুইটা জায়গায় পরিবর্তন হবে। এখানে যেমন আছে তেমনই থাকবে, এখানে শুধু n+1, এখানে n+1, আর এটার নিচে কি n ফ্যাক্টোরিয়াল, মানে এখানে এখানে থেকে n একটা কমবে এখানে, এবং এখানে যে n থাকবে সেটা এখানে কি ডেরিভেটিভে চলে যাবে। ঠিক আছে, এটা। তাহলে এখানে 5 থাকলে কি হতো? এখানে 4 ফ্যাক্টর একটা কমে গিয়ে 4 হতো, আর এখানে f কি 4 হতো এখানে। ঠিক আছে, ডেরিভেটিভ তো আমরা প্রাইম দ্বারা এখানে প্রকাশ করব। আচ্ছা, তাহলে এখন 2 নং হতে পাই। তাহলে কি এই যে এই দুইটা মান পেলাম, এই মানগুলো পেলাম, এটা এবং এটা, এটা আমরা যে এখানে সূত্র পেয়েছিলাম, এখানে মানগুলো আমরা এখন জাস্ট বসিয়ে দেব। এটা মানে কি? ক্লোজার ইন্টিগ্রাল এফ অফ ডাব্লিউ ডিভাইডেড বাই, এটা মানে কি? ডাব্লিউ মাইনাস জেড ডি ডাব্লিউ, এটা মানে এই যে এটা মান না? তাহলে এটার পরিবর্তে কি আমরা এখন এটা লিখতে পারি? এটা অবশ্যই লিখতে পারি। এটার পরিবর্তে আমরা এটা লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি। এই যে এখানে লিখে দিলাম 2 পাই আই এফ অফ জেড, এটা লিখে দিলাম। আচ্ছা, তারপরে এখানে কি আছে? এটা আছে, ক্লোজার ইন্টিগ্রাল এফ অফ ডাব্লিউ ডিভাইডেড বাই ডাব্লিউ মাইনাস, ও সরি, এই যে এখানে জেড, ডাব্লিউ মাইনাস জেড, এখানে দেখো ডাব্লিউ মাইনাস এ ছিল, এই জন্য এখানে এফ অফ এ। তাহলে এখানে জেড আছে, তাহলে অবশ্যই এখানে কি হবে? এফ অফ জেড হবে, এটা স্বাভাবিক বিষয়। তারপরেরটা কি আছে এখানে? ইকুয়াল, এটা ইকুয়াল দিলাম এখানে। এটার পরিবর্তে কি লিখতে পারি? দেখো তো, এটার পরিবর্তে এটা লিখতে পারি না, ডিরেক্ট এটা লিখতে পারি, এটা লিখে দিলাম। প্লাস প্লাস, এখানে যে কনস্ট্যান্ট মানটা সেটা কি এখানে নিয়ে আসলাম, এটা। আর এটার মান কত এখন? এই যে এটা এফ অফ ডাব্লিউ ডিভাইডেড বাই ডাব্লিউ মাইনাস এ হোল স্কোয়ার ডি ডাব্লিউ, এটা। এখন এটা সাজিয়ে নিয়ে আসতে হবে। এখানে কি 2 হতো এখানে, তাহলে এখানে যদি 2 লিখতাম তাহলে এখানে কত হতো? অবশ্যই 1 হতো, এখানে 1 হবে। ঠিক আছে, এটা 2 আছে, তাহলে এখান থেকে একটা কমে গিয়ে যাবে। তাহলে এটা এখানে আমরা কি লিখতে পারি? যে 2 পাই আই, এখানে 1 ফ্যাক্টোরিয়াল, নিচে তো 1 লেখা লাগে না, এফ অফ প্রাইম, এখানে 1, এই যে এখানে আমি বলেছিলাম প্রাইম মানে একবার ডেরিভেটিভ, তাহলে এখানে একটা প্রাইম হবে,
এফ অফ এ প্রাইম এটা প্লাস, এখন এটার পরিবর্তে লিখতে হবে, এখানে কি আছে, যেটা সামনে এটা কনস্ট্যান্ট, এটা এখানে লিখে দিলাম। আর এটার পরিবর্তে এখন কি লিখতে পারি, এখানে 3 আছে, এখানে 3 আছে, তাহলে এখানে কি হবে, 1 কমে যাবে, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল, আর এখানে ডাবল প্রাইম, তাহলে এখানে কি লিখলাম 2 পাই আই ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল এফ অফ ডাবল প্রাইমে এটা লিখলাম। আর এটার পরিবর্তে কি লিখতে পারি, এটা এটার পরিবর্তে তো এখানে সূত্র ডিরেক্ট লিখেই দিয়েছি, তাহলে এটার পরিবর্তে আমরা এটা ডিরেক্ট লিখে দিতে পারি। আচ্ছা, এখন কি করতে হবে, এখন প্রতিটা জায়গায় কি আছে, 2 পাই আই 2 পাই আই 2 পাই আই আছে না, কমন নিতে হবে। এখানে 2 পাই আই কমন নিব, কমন নিয়ে উভয় পক্ষ থেকে 2 পাই আই কেটে যাবে, গিয়ে কি পড়ে থাকবে, এফ অফ জেড ইকুয়াল এফ অফ এ, এটা কেটে জেড মাইনাস এ, এটা কেটে যাবে, থাকবে কি এফ অফ এ প্রাইম। তাহলে এখানে এটা কেটে গিয়ে কি থাকবে, জেড মাইনাস এ হোল স্কয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, এটা তো কমনই কেটে যাবে, এফ অফ এ ডাবল প্রাইম। এখানেও কি এটা থেকে যাবে, জেড মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এন ফ্যাক্টোরিয়াল এফ অফ এ এন ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা হচ্ছে সেই টেলরের ধারা। আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো।